back to my channel. আমি দেব চন্দ্রিমা চলেছি তোমাদের জন্য নতুন একটা vlog নিয়ে। Yes, I'm back from Thailand, but Thailand এর vlog এখন তোমাদের দেখতে দেব না, because একটা মাঝখানে খুব জগা খিচুড়ি হয়ে গেছে। যে খিচুড়িটাকে ক্লিয়ার করা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমার বেটার প্ল্যানিং ছিল খিচুড়িটাকে সলভ করার, বাট খিচুড়ি আগেই পেকে গিয়ে সবার পাতে পাতে একটু একটু করে চলে গেছে। অ্যান্ড সেটাই আমার মুখ থেকে মানে হয় না, সত্যি কখনো চাপা থাকে না। আমি আনকনসিয়াসলি একটা কথা বলে ফেলেছিলাম একটা উদাহরণ দিতে গিয়ে, এবং সেই উদাহরণ ইন্টারনেটে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে। তারপর একটা রিয়েলিটি শোতে আমি গেছিলাম, যেখানে ফাট করে এমন ভাবে কোয়েশ্চেন করা হয়েছে। আমি ভাবলাম আমি যদি অ্যাক্টিং করি আমি করে দিতে পারবো, আমার মা পাশে দাঁড়িয়ে অ্যাক্টিংটা করতে পারবে না। সো আমার এখানে অ্যাক্টিং করা উচিত নয়, যখন সত্যি সামনে চলে এসছে আমার সেটাকে স্বীকার করে নেওয়া উচিত। তো আমি সেটাই ভাবলাম যে আজকে একটা এরকম ব্লগ বানাবো, যেখানে কি হয়েছে শুরু থেকে, কিভাবে কি প্রসেস হয়েছে, অ্যান্ড যেই ভিডিওটা আজকে আমাকে বানিয়ে দিচ্ছে সেও এই ভিডিওটার একটা বড় অংশ জুড়ে আছে। কিভাবে আছে সেই সমস্ত কিছু ডেফিনেটলি বলবো। অনেকদিন পর বম্বেতে ফিরেছি, অনেক জিনিসপত্র এদিক ওদিক রয়েছে, গাড়ি অপরিষ্কার হয়ে রয়েছে, বাইরে নিয়ে যেতে হবে, শপিং করতে হবে, বাড়ির জিনিসপত্র শেষ হয়ে গেছে। রমিদাদি আমাকে বলেও না পর্যন্ত, এসে আমি খাবার বলি, যেটাই খাবার চাইছি নেই দিদি, এটা দাও নেই দিদি, বিস্কিট দাও নেই দিদি। তো কি আছে ভাই, তুমি কি খাচ্ছ আমি বুঝতেই পারছি না। আমি যাবো আজকে শপিংটা করতে, তার আগে জাস্ট সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, আর ট্যান রিমুভ করতেও যাবো। জাস্ট মেকআপটা একটু ঠিকঠাক করে চলে যাই। মেকআপ তো না, আমার জন্য লিপস্টিক ভীষণ ইম্পর্টেন্ট। এবার খুব ড্রাই যদি কোনো লিপস্টিক আমি ইউজ করি, যেটা হয় এখন ওয়েদার যেরকম হয়ে আছে, পুরো ঠোঁটটা ড্রাই হয়ে গিয়ে ক্র্যাক হয়ে গিয়ে কিরকম একটা ফালতু টাইপের দেখতে লাগে, আর নিজের একটা অস্বস্তি হয় না, বারবার জিভটা ঠোঁটের মধ্যে চলে যায় যে ফেটে 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 গেছে। এবার অনেক সময় হয় আমি গ্লসি লিপস্টিক ব্যবহার করতে খুব ভালোবাসি, পার্সোনালি আমি খুব পছন্দ করি যে লিপটা হাইড্রেটেড থাকবে। বাট যতই চেষ্টা করা যায় না কেন, কিছু কিছু লিপস্টিক আছে যেগুলো তোমার ঠোঁটকে ড্রাই করবে, এবং কিছু গ্লসি লিপস্টিক থাকে যেগুলো প্রচন্ড মানে চ্যাপ চ্যাপ করে ঠোঁটের মধ্যে, এখান দিয়ে আউটলাইন তৈরি হয়ে যায়, মানে বিরক্তিকর একটা সিচুয়েশন ক্রিয়েট করে। বাট আমি দারুণ একটা লিপস্টিক পেয়েছি, যে লিপস্টিকটা ইটস এক্স্যাক্টলি লাইক আ লিপ বাম, মানে প্রপার লিপস্টিক টাইপের নয়, বাট জিনিসটা খুব ভালো, অ্যান্ড আই এম অবসেসড। তো চলো তোমাদের সাসপেন্স দেবো না, আমি তোমাদের দেখিয়ে দিই কোন লিপ বামটা আমি এখন ইউজ করবো। আমি ইউজ করা শুরু করেছি স্টেজ বিউটি ইয়াম্মি লিপ গ্লস বাম। এবার আমি বলি আমি এটাকে কেন এত বেশি ভালোবাসি। ইট লুকস লাইক আ গ্লস বাট ফিলস লাইক আ বাম। জুসি হাই শাইন ফিনিশ দেয়, আর তার সাথে লিপসকে নারিশও করে। এই স্টেজ বিউটি ইয়াম্মি লিপ গ্লস বামের ফর্মুলা অনেক ক্রিমি, হাইড্রেটিং, বাট কমপ্লিটলি নন স্টিকি। এটা অ্যাভেলেবল আছে টোটাল 5টা স্টানিং শেডসে: 01 সল্টেড ক্যারামেল, 02 লাশ বেরি, 03 অ্যাপল পাই, 04 স্ট্রবেরি জেলি, অ্যান্ড 05 ডাবল এক্সপ্রেসো। আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি 02 লাশবেরি। ফর্মুলাটা অনেক লাইট ওয়েট, নন স্টিকি, প্লাস এটাতে আছে SPF 15 আর হ্যালুরনিক অ্যাসিড, যেটা এক্সট্রা কেয়ার ফর ইয়োর লিপস। অ্যান্ড 03 অ্যাপল পাই, দেখো কতটা স্মুথলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, জাস্ট 1 ক্লিক অ্যান্ড পিগমেন্ট রেডি। ইউ ক্যান টোটালি বিল্ড ইট আপ। 1 swipe for a coffee date, 2 swipes for a glam dinner night. অ্যান্ড ফ্রেগ্রেন্সটা জাস্ট ওয়াও, আমি তো চোখ বন্ধ করে বলে দিতে পারবো ইট হ্যাজ টু বি স্ট্রবেরি জেলি। অনেস্টলি স্টেজ বিউটির এই ইয়াম্মি লিপ গ্লস বাম আমার প্রচন্ড পছন্দ হয়ে গেছে, স্পেশালি শেডস গুলো। ওয়াও ইয়ার, মানে কালার গুলো এত সুন্দর, যেরকম আউটফিট পরবে তার সাথে ম্যাচ করে তোমরা পরে চলে যেতে পারবে। সুপার কমফোর্টেবল অ্যান্ড বাটারের মতো গ্লাইড করে দেয়, জুসি ফিনিশ দেয়, অ্যান্ড পিগমেন্ট বিল্ডেবল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ 399 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি 399 টাকায় কি পাচ্ছ? হাইড্রেশন পাচ্ছ, জুসি আর শাইন পাচ্ছ, ভ্যালু ফর মানি। তো তোমাদের যদি এই লিপ শেডগুলো পছন্দ হয়ে থাকে, ভয় পেয়ে গেছিলাম আমি, তাহলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা এটা কিনতে পারো। অ্যান্ড আমার একটা কুপন কোড আছে DCASR2025, এটা অ্যাপ্লাই করলে 15% ডিসকাউন্ট পেয়ে যাবে অন stagebeauty.com। এছাড়াও এই সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে অ্যামাজন, নাইকা, পার্পল, সব জায়গায়। এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও কোন শেডটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে। ওকে, সো এই ভিডিওটা প্রথমে আমি সবার কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমি জানি যারা সত্যি আমার পাশে এতদিন ধরে ছিলেন এবং আমাকে সাপোর্ট করেছেন, এবং যারা সত্যিই চান আমি জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারি, অনেক ভালো ভালো কাজ করি, আমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি। আমি অনেক কাউকে লিখতে দেখেছি এরকম, যারা আমাকে মন থেকে লেখেন যে দেবচন্দ্রিমা তুমি তোমার জীবনের সমস্ত স্বপ্ন যাতে পূরণ করতে পারো। আমি তাদের কাছে সত্যি ক্ষমা চেয়ে নিতে চাই। এত বড় একটি ঘটনা আমি আপনাদের থেকে লুকিয়ে গেছি অ্যাকচুয়ালি নয়, আমার অন্য প্ল্যানিং ছিল, এটা অন্যভাবে ডকুমেন্টেড করার একটা প্ল্যানিং ছিল। আমার কাছে ওরকম ভাবে কোনো মানে ক্যামেরা নিয়ে 4টে অ্যাঙ্গেলে লাগিয়ে দিয়ে এরকম করে কথা বলতে শুরু করে দেবো। আমার কাছে একটাই আইফোন আছে, এবং আমি জাস্ট সামনে লাগিয়ে আমার যা
অনুভূতি, ইমোশন, সেগুলো আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই। আমার প্ল্যানিংই ছিল যে মুহূর্তে আমি আমার ফ্ল্যাট হাতে পাবো, বিকজ এটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি, যেটা তৈরি হতে এখনো 8 থেকে 9 মাস সময় লাগবে। 8 থেকে 9 মাস বলা হয়, বাট বারিশ বৃষ্টি পড়ছে, মনসুনের জন্য কাজ থেমে যায়। মোটামুটি আমি ধরে নিয়েছি 1 থেকে দেড় বছর আমার হাতে এখনো সময় আছে ওই ফ্ল্যাটটা পাওয়ার জন্য। তো আমি ডিসাইড করেছিলাম যে ফ্ল্যাটটা যেদিন পেয়ে যাব সেদিন আমার এই 1 বছরের পুরো জার্নিটা, আমি কিভাবে ফ্ল্যাটটা কিনেছি, আমাকে কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে, আমি কবে পেপার সাইন করেছি, কবে রেজিস্ট্রি হয়েছে, সমস্ত ফুটেজেসগুলো আই সোয়ার অন মাই মম আমি গুগল ড্রাইভে আলাদা আলাদা করে আপলোড করে রেখে দিয়েছিলাম, যে যখন আমি এটা ডকুমেন্ট করবো আমি যেন ওই ফুটেজেসগুলো লাগাতে পারি যে আমার 1 বছরের স্ট্রাগলটা কি হলো। বাট আমি সত্যি, আমি যে এটা তার প্রমাণ, আমি যে মিথ্যে কথা বা প্রিটেন্ড করে কথা বলতে পারি না। আগের ভিডিওতে এমন কিছু একটা কথা বললাম, মানে সত্যি হয় না, জাস্ট উদাহরণ দিতে গিয়ে মুখ থেকে বেরিয়ে গেল, এবং সেটা মানে তখন আমি স্বীকার করিনি যে হ্যাঁ আমি ফ্ল্যাট কিনে ফেলেছি। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম যে এতটা টাকার একটা ফ্ল্যাট অ্যান্ড এতটা বড় একটা রিস্ক নিয়ে নিয়েছি, ফ্ল্যাটটা পেয়ে যাই তারপর সকলকে জানাবো। বিকজ আমি খুব ভয় পাই কিছু মানুষের নজরে, কিছু মানুষের হয় না, মানে ওই যে একটা মানুষের চিন্তা ভাবনাও করে, কি বম্বেতে ফ্ল্যাট কিনে ফেললো, এত টাকা দাম, জানি কি করে কিনলো। এই মানে খারাপ এনার্জিটা আমি আমার এই প্রপার্টিটার উপর দিতে চাইনি, বিকজ আই এম রিয়েলি স্কেয়ার্ড। আমি এখনো ভয় পেয়ে আছি, আমি জানি না আমার পরে কি হতে চলেছে। বিকজ আমি হয় না ফ্ল্যাট, আমি একজনের ইন্টারভিউ দেখেছিলাম, স্পেশালি শাহরুখ খানেরও একটা ইন্টারভিউ দেখেছিলাম, যে বাড়ি সবসময় অকাতকে বাহার লেনা চাইয়ে, কোনোদিন কিনতে পারবে না। আজকে যদি আমি ভাবি আমি 1 কোটি টাকা জমিয়ে একটা ফ্ল্যাট কিনবো, কোনো দিন পসিবল নয়। তোমাকে সবসময় রিস্ক নিতে হবে এবং তোমাকে কাজ করে মানি আর্ন করে সেই টাকাটা ব্যাংকে শোধ করে দিতে হবে। বাট কিছু টাকা তো ডাউন পেমেন্ট করতে হয়। আমি আমার পুরো, চলো তোমাদের সাথে আমি কখনো প্রিটেন্ড করিনি এবং করবো না ভবিষ্যতে, ভগবান করুক আমাকে কখনো কারোর সামনে প্রিটেন্ড করতে না হয়। আমি যে মানুষটা, আমি যেন সেই মানুষটা হিসেবেই কথা বলতে পারি। আমি যখন এই ফ্ল্যাটটা বুকিং করি, আমি একদম শুরু থেকে কাহিনী তোমাদের বলছি। তারিখটা ছিল শিবরাত্রির দিন। তার আগে আমি যাচ্ছিলাম, আমার মাথায় তারটা হালকা করে কেটেই ছিল। আমার একটু প্ল্যানিং আছে, আমি এই ধরনের একজন মহিলা যিনি বাড়ি কিনতে খুব ভালোবাসে। গাড়ি, প্রাডা, গুচি, এলভি এই সমস্ততে আমার ইন্টারেস্ট নেই। আমি আজকালকার জেনারেশনের থেকে একটু আলাদা, বা আমি বলছি না আজকালকার জেনারেশন এরকম নেই, বাট বেশিরভাগ যে সংখ্যাটা আছে যারা ব্র্যান্ডের জামা কাপড়, চশমা, জুতো, এটা আমিও কিনি না এমনটা নয়, বাট পরিমাণটা খুব কম। আমি অ্যাডিকশন নেই আমার কোনো। বাট আমাকে যদি বলা হয় দেখছো তুমি প্রপার্টি কিনবে, আমি একবার হলো কোথায় দেখাও, আমার একটু এরকম হয়। আমার বাড়ি কিনতে ভালো লাগে, আমার মনে হয় এমন কিছু আমার সাথে থাকুক যেটার সাথে আমার ফিউচার আছে। এমন না যে 10টা গাড়ি কিনে ফেললাম, যে গাড়িটা যখন বিক্রি করতে যাবো হাফের হাফ দামে আমাকে দিতে হবে। মানে এমন জায়গায় ইনভেস্ট করতে চাই যেটা আমাকে গুড রিটার্ন দেবে। খুব পাতি কথা। সো প্রপার্টি কেনা, জমি কেনা, সোনার গয়না আমি পছন্দ করি না বলে কিনি না। যদি পছন্দ করতাম আমি সোনার গয়না কেনার অভ্যেস তৈরি করতাম নিজে, যেটা আমার মা খুব করে। তো আমার ইচ্ছা ছিল আমার বম্বেতে একটা ফ্ল্যাট হবে। আমি বোধহয় 24 কোটি বার তোমাদের সামনে বলে ফেলেছি আমার বম্বেতে একটা বাড়ি চাই, একদিন আমার নিজের বাড়ি হবে। এই রেন্টেড অ্যাপার্টমেন্ট আমার আর ভালো লাগছে না। মানে প্রত্যেক মাসে 60-70 হাজার টাকা করে, 50 হাজার টাকা করে এরকম করে বেরিয়ে যায়, যে টাকাটা কোনো মানে আমার প্রপার্টিও হচ্ছে না, আমি জাস্ট অন্য একজনকে দিয়ে যাচ্ছি। অ্যান্ড আমার এখানে থাকারও কোনো প্ল্যানিং নেই। আমি জাস্ট কিনেছি ফ্ল্যাটটা, আমার বাড়িটা কেনার প্ল্যানিং ছিল। আমি জানি না আমি কোথায় থাকবো, এখনো 4টে জায়গা আছে যে জায়গায় আমি বাড়ি কিনতে চাই। আমি জানি না সেটা পসিবল হবে কি হবে না, বাট আমি চেষ্টা করবো আমার শেষ নিঃশ্বাস অব্দি আমার এই পৃথিবীর 4টে কর্নারে যেন আমার বাড়িটা থাকে। তো বম্বেতে যখন আমি ফ্ল্যাটটা কিনি মহাশিবরাত্রির দিন আমি গেছিলাম, আমি ওদেরকে বলেছিলাম যে আমি এক্স্যাক্ট এই আমি যেদিন ফ্ল্যাটটা দেখতে যাই, ওরা আমাকে প্রচন্ড প্রেশার দিচ্ছিল যে ভালো লেগেছে যখন আমাদের একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে তোমাকে ফ্ল্যাটটা বুকিং করে দিতে হবে। আমি বললাম না, আমাকে বাড়ি যেতে দাও, আমাকে সময় দাও, আমার সময় চাই। আমি 20 লাখ টাকা দিচ্ছি না, আমি আরো শূন্য জুড়ে গেছে আমার জীবনের সাথে, এবং আমাকে দেখতে হবে আমার ব্যাংক ব্যালেন্স কি আছে, পরবর্তী কাজ কি আছে, আমাকে পুরো প্ল্যানিং করতে হবে, আমাকে টাকা পয়সা ক্যালকুলেট করতে হবে। আমি পারি না এরকম ভাবে টাকা পয়সা জমিয়ে দিতে। আমি বিশাল বড়লোকের মেয়ে নই, বা আমি আটকে গেলে আমাকে পেছন থেকে তুলে ধরার জন্য মানুষ আছে, কেউ নেই আমার পেছনে। আমার মা চাইলেও পারবে না, বিকজ নেই এত টাকা পয়সা কারোর কাছে। আমি প্রচন্ড মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে, এবং আমি যতটুকু করেছি, যা করেছি সমস্তটা আমার নিজের চেষ্টা এবং নিজের দমে করেছি। আমি সব সময় গর্ব করে বলি, কেউ কোনোদিন ছিল না আমার পিছনে আমাকে
ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য বা মেন্টালি সাপোর্ট অনেক মানুষ দিয়েছেন, কিন্তু আমার শখ যেগুলো আমি পূরণ করতে চেয়েছি সেগুলো একমাত্র আমার নিজের উপার্জিত পয়সা দিয়েই হয়েছে। আমার একটা টাইমে একটা ইন্টারভিউ প্রচন্ড ভাইরাল হয়ে গেছিল যে আমি সবসময় টাকা নিয়ে কথা বলছি। আই লাভ মানি, আমার উপার্জন করা পয়সা। অন্যের টাকা আই লাভ ইউ মানি না, আমার উপার্জন করা পয়সা। কারোর টাকায় আমার কোনো স্বার্থই নেই। আমাকে যদি কেউ টাকা দেখায় আমি তাকে বলবো এই চল চল। আমার এটা অ্যাটিটিউড। আমি যেটা নিজে আর্ন করি আমি সেটা খুব ভালোবাসি, এবং সেই পয়সাটা আর্ন করার জন্য আমি 24 ঘন্টা কেন 72 ঘন্টা না ঘুমিয়ে কাজ করতে পারি, আমি সেই ক্ষমতাটা রাখি। আমি মহাশিবরাত্রির দিন যেদিন ফ্ল্যাট কিনতে যাই, পার্টিকুলারলি একটা ফ্ল্যাট আমার পছন্দ হয়েছিল যেটা অলরেডি বিক্রি হয়ে গেছিল, মানে কেউ একজন বুকিং অ্যামাউন্টে বুকিংটা করে চলে গেছিল। আমি তার আগে 5 থেকে 6 দিন শুধু ওদের অফিসে যেতাম আর গিয়ে বসে থাকতাম, যদি 1 লাখ টাকা কমায়, যদি 2 লাখ টাকা কমায়, যদি 3 লাখ টাকা কমায়, 5 লাখ টাকাও যদি কমিয়ে দেয় সেটাও আমার জন্য মানে স্বর্গ পেয়ে যাওয়ার মতো। কারণ ওই 5 লাখ টাকাটাও তো আমাকেই দিতে হবে। 50,000 টাকা কমালেও আমি তাকে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা করে আমি রোজ যেতাম ওদের অফিসে, আমি বসে থাকতাম। আমার কোনো লজ্জা নেই, আমার কোনো ইগো নেই। আমি কিনতে গেছি বাড়িটা, ওরা আমাকে ডাকেনি এবং আমার কাছে পয়সা নেই। তো আমি রোজ যেতাম, বসে থাকতাম এবং ওদেরকে রিকোয়েস্ট করতাম, বার্গেনিং করতাম ওদের সাথে যে আর একটু কি কম হতে পারে। আমি ওদের লিটারালি এরকম করে বলতাম যে আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমি স্বপ্ন দেখছি এখানে একটা বাড়ি তৈরি করার। ট্রাস্ট মি, আমার অ্যাকাউন্টে এত টাকাই নেই, কোথা থেকে পাবো 2.5 কোটি টাকা। অ্যান্ড অনেক ক্যালকুলেশন করার পর মানে অবভিয়াসলি আমি 50 লাখ টাকা নিয়ে 2.5 কোটি টাকার ফ্ল্যাট কিনতে যাইনি, সেই ডাউন পেমেন্ট করার টাকা আমার কাছে ছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তো 2.5 কোটি টাকা আমার কাছে নেই একেবারে যে টাকাটা আমি দিয়ে দিতে পারবো। সো আমি ওনাদেরকে বলেছিলাম যে এই ফ্ল্যাটটা যদি, আর আমার বক্তব্যই ছিল এতটা পয়সা যদি আমি দিই আমি সবার উপরে থাকবো। আমি মানে সবার উপরে না হলে আমি ওপরে থাকবো, মানে 35 তলার উপরে তো আমি থাকবোই, তার নিচে আমি থাকবো না। আর আমার ফ্ল্যাটের চারপাশে যেন কারো দরজা জানলা কিচ্ছু না থাকে। আমি যেদিক থেকেই জানলা খুলবো আমি যেন শুধু আকাশ দেখতে পাই, আমার কোনো ব্লকেজ চাই না। সেরকম একটা ফ্ল্যাট পাওয়া গেছিল এবং সেই ফ্ল্যাটটা টোকেন অ্যামাউন্ট কেউ একজন দিয়ে বুকিং করে অলরেডি চলে গেছিলেন। আমি দেখলাম 5 দিন ধরে একটা ফ্ল্যাটের পেছনে গেলাম, আমি শুধুমাত্র ডিসাইড করতে পারলাম না যে, বা আমি একটু বেশি সময় নিয়ে নিলাম টাকা পয়সা ক্যালকুলেশন করতে বলে, যার কাছে পয়সা আছে সেই যে ফ্ল্যাটটা বুকিং করে দিয়ে চলে গেল। আমি খুব কষ্ট পেলাম, খুব খারাপ লাগলো। ঠিক আছে, হয়তো পয়সা নেই এখন, আমার আর ফ্ল্যাটটা কেনা উচিত নয়, আমি 2 বছর পরে চেষ্টা করবো বা আরো 1 বছর পরে যখন আমার কাছে আরেকটু পয়সা থাকবে, যখন আমার এতটা ভয় করবে। ঠিক মহাশিবরাত্রির আগের দিন আমার কাছে ফোনটা এলো যে দেবচন্দ্রিমা যারা বুকিং করেছিল ওরা পয়সা দিচ্ছে না, তো আমরা ওটাকে ক্যান্সেল করছি, তুমি কি এখনো ফ্ল্যাটটা নিতে চাও? আমি আবার 1 সেকেন্ডের জন্য পজ হয়ে গেলাম যে কি হচ্ছে ভাই, কি হচ্ছে আমার সাথে। একে পয়সা নেই, আমি বুঝতে পারছি না কি করবো। যাও পয়সা জোগাড় করলাম, ফ্ল্যাট অন্য কেউ নিয়ে চলে গেল, আবার সে এখন ক্যান্সেল করে দিল। আমার মাইন্ডসেট বারবার আমি পাল্টাতে পারছি না, একবার ভাবছি কিনবো, একবার ভাবছি কিনবো না। তো আমি ওনাদেরকে একটাই কথা বলে, আমাকে একটু সময় দিন, একটু ভাবতে দিন। আমি তো কারো সাজেশন দিতে পারছি না, আমি আমার মাকে বলতে পারছিলাম না আমি এত টাকার একটা ফ্ল্যাট বুকিং করতে চলেছি। আমার মা তো হার্ট অ্যাটাক চলে আসবে শোনার পর যে কি এটা করবে আমার মা। আমি বলিনি কাউকে, আর এটা যখন আমি কাউকে বলতে পারছি না আমার মনের মধ্যে কি চলছে সেটা একমাত্র আমি জানি। তো আমি 2-3 ঘন্টা নিলাম ওনার থেকে, আমি যুগু বিষে এরকম চুপ করে বসে আছি যে হে ঠাকুর আমি কি করবো, আমার খুব কিনতে ইচ্ছা করছে। পয়সা তো আছে, মানে এখন ডাউন পেমেন্ট করারও পয়সা আছে, আমি যদি ইএমআইও নিই সেটাও চালানোর পয়সা আছে, বাট আমি সাহস পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার পিছনে যদি কেউ একটা থাকতো, বাই চান্স আমার যদি কখনো শরীর খারাপ হয়ে যায়, আমি কাজ করতে না পারি, তখন কি করবো, তখন আমি কি করে ম্যানেজ করবো। অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে যে আমার পিছনে একটা কেউ নেই, আমি কাউকে মানে হয় না কাউন্ট অন ইউ, আমি এটা করতে পারছি না, কাউকে কেউ নেই আমার সাথে। আমার তারপর মনে হলো যে ছাড় ভাই সব, এতটা দূর এসে আমি আর পিছোতে পারবো। আমি গেলাম যে মন্দিরে আমি যাই, এখনো যাই আমার বাড়ির পাশে। আমি ওনাদেরকে ফোন করে বললাম যে আমি কালকে আসছি, কালকে মহাশিবরাত্রি, আমি ভগবানে বিশ্বাস করি, তো আমি ওই দিন টোকেন অ্যামাউন্ট আপনাদেরকে দেবো এবং রেজিস্ট্রি তারপরে বম্বেতে যেটা হয় এই ফ্ল্যাটের রেজিস্ট্রিটা আগে হয়ে যায়, যেখানে আরো এক্সট্রা 25 লাখ টাকা। আমার এরম হচ্ছে আমার শরীরটা যে ঠিক আছে ডাউন পেমেন্ট করে দেবো না 70-80 লাখ টাকা, তারপরে ওরা 25 লাখ টাকা আমাকে দিয়ে রেজিস্ট্রি করতে হবে। কই বাদ নেই, আমি শুধু নিজের মানে হয় না নিজে ঠিক আছে বেটা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, এটা করে করে আমি মহাশিবরাত্রির দিন ওখানে গেলাম। আমি টোকেন অ্যামাউন্ট দিলাম, পেপারটা ওখান থেকে নিলাম,
স্ট্রেট, কারোর সাথে ফোনে কথা হয়নি, কিছু হয়নি। আমি স্ট্রেট ওখান থেকে বেরিয়ে মন্দিরে গেলাম। আমি পেপারটা রাখলাম ঠাকুরের কাছে। আমি কখনো ওরকমভাবে পুজো করি না, মানে যেটা যতটুকু আমার মন থেকে আসে ওরকম ভাবে। প্রচন্ড ভয় না, মনের ভেতর থেকে যখন ভগবানের সাথে কথা বলো তুমি ওই কানেকশন ফিল করতে পারবে। আমি ভোলে বাবার সাথে ওই কানেকশনটা আমি ফিল করতে পারি। এবং আমি জাস্ট ভগবানকে এটাই বললাম যে আমি জানি না আমি কেপেবল কিনা এই কাজটা করার জন্য, বাট আমার মনে হচ্ছে আমি কেপেবল এবং আমি এটা করে নিতে পারবো। জাস্ট আমাকে শক্তি দাও, আমার ঘাটতে কোনো অসুবিধা নেই, আমার হাতে যেন কাজ থাকে, আমি যেন আটকে না যাই ঠাকুর। এতটা বড় একটা কাজ করার পর আমাকে যেন থেমে যেতে না হয়, আমাকে যেন থেকে বলতে না হয় যে আমার পয়সাটা ফেরত দিয়ে দিন, আমি ফ্ল্যাটটা কিনতে চাই না। এই অনেকগুলো ভয় থেকে আমি তোমাদেরকে বলতে পারিনি কথাটা, যে অ্যানাউন্স করলে তো করাই যায় জাস্ট শো অফ করার জন্য, আমি একটা ফ্লাইট কিনেছি। আমি সেই মানুষটাই নই। যখন আমার মনে হবে হ্যাঁ এটা সিকিউরিটি আছে, এটা আমি আবার অ্যানাউন্স করতে পারি, আমি আমার শুভাকাঙ্ক্ষীদের জানাতে পারি এই কথাটা, আমি তখনই এসে বলবো। জাস্ট শো অফ করার মতো কিছু নেই আমার কাছে। আমরা দিনের শেষে নর্মাল মানুষ, কি টাকা পয়সা গাড়ি বাড়ি কি শো অফ করবো? তো এটাই তার একটা কারণ ছিল তোমাদের সকলকে না বলার। আমি নিজে খুব ভয় পেয়েছিলাম, লিটারালি আমি খুব ভয় পেয়েছিলাম, যে ভয়টা আমার এই মুহূর্তে নেই। আমি যখন বলছি আমার ভয়ের সাইড এবং সেই ভয় যখন কেটে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত। ইয়েস, আমার কাছে ভয় নেই, যা টাকা আমাকে দিতে হতো আমি দিয়েছি অলরেডি। অ্যান্ড আমার হাতে এখনো 8-9 মাস সময় আছে, বিকজ বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশনে আছে। আমি চেষ্টা করবো আমাকে যাতে ব্যাংক থেকে লোন বের করতে না হয়, ধাপে 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 যেরকম করে পেমেন্ট স্ট্রাকচার ওরা আমাকে বানিয়ে দিয়েছে, প্রত্যেক মাসে বা পরের মাসে 6 লাখ 7 লাখ 10 লাখ যেরকম করে পয়সা আসে আমার কাছে, আমি সেরকম ভাবে যেন ওদেরকে দিয়ে দিতে পারি। এবং যে মুহূর্তে আমি আমার ফ্ল্যাট হ্যান্ড ওভার পাবো, আমাকে যেন ব্যাংক থেকে লোন করতে না হয়। আমি চেষ্টা করছি সেটা। সো বাট এখন স্টেবল সিচুয়েশন, মানে এখন আমাকে কেউ বলতে পারবে না আমার ফ্ল্যাট নিয়ে চলে যাবে, না ভাই আমি করে দিয়েছি। সো ইয়েস, এটা আমার স্বপ্ন ছিল। অ্যান্ড এবার বলি যে মানুষগুলোর এখানে প্রচুর প্রচুর স্যাক্রিফাইস আছে, যারা অ্যাকচুয়ালি আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। নাম্বার 1 হচ্ছে নমিতাদি, আমাকে প্রচন্ড ভাবে এনকারেজ করেছে। নমিতাদি যখন আমার সাথে এখানে আছে, নমিতাদি দেখতে পাচ্ছে আমি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি, আমি আমার মাকে হয়তো বলিনি, বাট নমিতাদি দেখতে পাচ্ছে যে দিদি প্ল্যানিং করছে। এবং হয় না ওই সাহসটাও দেওয়ার মতো একটা মানুষ লাগে যে তোমাকে বলবে হ্যাঁ হ্যাঁ করো না, তুমি পেরে যাবে, তুমি ঠিক পেরে যাবে। এই কথাটা ওই মানুষটা আমাকে দিনে 10 বার 20 বার করে বলতো। অ্যাফার্মেশন বলে আমরা একটা কথা শুনি যে তুমি বারবার কানে যেটা শুনবে থিঙ্ক পজিটিভ, মানে কানে শোনো পজিটিভিটি, অ্যান্ড তোমার জীবনটা যদি পজিটিভ থাকে তুমি সমস্ত কিছু ম্যানিফেস্ট করতে পারো। অ্যান্ড নমিতাদি আমার জীবনের সেই মানুষটা যে আমাকে রোজ বলতো আরে কেন চাপ নিচ্ছ ভাই, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আমি শুধু বলতাম কি করে হবে নমিতাদি, এতটা টাকা অলরেডি ওগুলোর খাবারে তো কম্প্রোমাইজ করতে পারবো না, প্লাস ওদের জন্য আলাদা করে এক্সট্রা টাকা আমি সরিয়ে রাখি যদি কখনো শরীর খারাপ হয়ে যায়, যদি কখনো এমার্জেন্সি কোনো সিচুয়েশন চলে আসে, যেটা নমিতাদির ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে। 5-10 লাখ টাকা আমাকে অ্যাকাউন্টে সরিয়ে রাখতেই হবে। বেশি সবজি বাজার করা হচ্ছে না, ডাল ভাত খাচ্ছি আমরা, ডাল ভাত ডিম সিদ্ধ খাচ্ছি রেগুলার, অলমোস্ট দই ভাত খাচ্ছি আমরা, রুটি আলু ভাজা খাচ্ছি আমরা। কোনো একটা সময় তো এইটুকু কষ্ট করতে হয় জীবনে, অনেকটা কিছু স্যাক্রিফাইস করার জন্য। বিকজ যে টাইমে আমি ডাউন পেমেন্ট করেছিলাম আমার অ্যাকাউন্টে, মানে যেটা আমার রানিং অ্যাকাউন্ট, যেটা থেকে আমি কার্ড দিয়ে টাকা খরচ করি, সেই অ্যাকাউন্টে আমার 25,000 টাকা পড়েছিল। আমি সব টাকা, আমার 3টে ব্যাংকের টাকা আমি সব দিয়ে দিয়েছিলাম আমি। আর তারপরে আমার মাথায় 25 লাখ টাকার রেজিস্ট্রিটা চলে এসেছিল, ওটা না হলে আমার কাছে টাকা থাকতো। আর বাকি যে আরেকটা অ্যাকাউন্ট যেখানে ডলার ইউরোর জন্য আমি আলাদা করে টাকা রেখেছিলাম, ওটা আমি হাত দিতে পারতাম না, ওটা আমাদের সেফটি অ্যাকাউন্ট ছিল যদি কখনো কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়। বিকজ এরপরে আমার রেন্ট আছে, আমার গাড়ি আছে, আমার নিজস্ব লাইফস্টাইল আছে, আমাকে বেড়াতে যেতে হয়, ঘুরতে যেতে হয়, কন্টেন্ট শুট করতে হয়, এরপরে আমাকে আমার ভালো থাকার জিনিসটাকে আমাকে মেনটেন করতেই হবে। আমি এটা বলতে পারি না একটা ফ্ল্যাট কিনেছি বলে আমি আমার বাড়ি থেকে বেরোবোই না, আমি কোথাও ঘুরতেই যাবো না, আমি কিচ্ছু করবো না, আমি চুপচাপ। এটা আমি পারবো না দিনের পর দিন করতে, 1-1.5 মাস আমি পেরেছি করতে, তারপর থেকে আমার ডিপ্রেশন হতে শুরু করবে। তো আমার অনেক কিছু মাথায় ঘুরছিল এবং আমি প্রচন্ড, আমি এই 4টে মাস আমি যে টাকা ক্যালকুলেশন করেছি, আমার মনে হয় আমি আমার জীবনে কোনোদিন করিনি। কোনো দিন আমি এত ভাবিনি 10 টাকা খরচ করার আগে, 100 টাকা খরচ করার আগে। আমি জন্মদিনে একটা রিল পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বয়স বাড়তে বাড়তে ম্যাচুরিটি এমনভাবে হিট করে না, তুমি চিন্তা ভাবনা তোমার সমস্ত কিছু পাল্টে যায়। আমি আমার জন্মদিনে ঘুরতে যাইনি, বিকজ ওই টাইমে আমি এই হয় না এই ইমব্যালেন্সটা আমার মধ্যে চলছিল, আমি টাকা পয়সা ম্যানেজ করতে পারছিলাম না, আমি সব টাকা দিয়ে দিয়েছিলাম, মানে যেখানে আমি ফ্ল্যাট কিনেছি ওদেরকে। অ্যান্ড আমার অ্যাকাউন্ট চলছিল ওই
25,000, 35,000, 40,000 এইটার মাঝখানে, যেটা তো আমার মান্থলি খরচ এখানে সমস্ত কিছু নিয়ে আমি যদি দেখতে 1.5 থেকে 2 লাখ টাকা আমার মান্থলি খরচ হয় এখানে। তো এটা সাইডে রাখতে হবে, এটা আমি কমাতে পারবোই না, এটা আমার খরচ এখানকার। বাড়ি ভাড়া, নৈমিত্তিক টাকা, ডলারি রুপে যারা হাঁটতে নিয়ে যাই, সমস্ত কিছু নিয়ে প্লাস কথা বলবো, অনেক পার্সোনাল জিনিস বলে দিতে হবে, এত ব্যক্তিগত যেতে চাইছি না, বলে দিয়েছি অলরেডি। অ্যাকাউন্ট শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে কত টাকা ছিল, বাট হ্যাঁ মানে আমার বলতে কখনো অসুবিধা লাগে না, আমি স্ট্রাগলটা করেছি। তো আমার জন্মদিনের সময় বেসিক্যালি এটা হয়েছে, মার্চ শিবরাত্রি ওই সময় ছিল, তো যার জন্য এখন আমি স্টেবল, আমার কোনো অসুবিধা নেই জীবনে, এবং আমি খুব সুস্থ স্বাভাবিকভাবে আমরা সবাই এখন জীবনযাপন করছি। আমি ঘুরতেও গেছিলাম রিসেন্টলি, তোমরা দেখছো, আমি আবার ঘুরতে যাবো, যেটা আমার প্যাশন, যেটা আমি করতে ভালোবাসি, এখন সর্টেড। আর আমার বম্বেতে গেস্ট ফ্ল্যাট হয়ে গেছে, যেদিন আমি হ্যান্ডওভার পাবো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর সেদিনের জন্য আর একটা ভিডিও আমি বাঁচিয়ে রাখছি গুগল ড্রাইভে, যে ফুটেজেসগুলো আমি অলরেডি বানিয়ে রেখেছি। আমি একটা ডকুমেন্টারি বানাতে চাই, কারণ ট্রাস্ট মি, এই স্ট্রাগলটা আমি সারা জীবন মনে রাখতে চাই, এবং এটা থেকে আমি নিজেকে ইন্সপায়ার করতে চাই যে আমি কি করেছি। হ্যাঁ, আমি স্বপ্নেও কখনো ভাবিনি এত টাকা দিয়ে কিছু করব, আমি অনেস্টলি বলছি আমি কখনো ভাবিনি। এটা আমার অকাতকে বাহার বলে একটা কথা আছে না, এটা আমার সত্যিই ক্ষমতার বাইরে ছিল, আমার অকাত ছিল না এটা করার, তাও আমি করে ফেলেছি। কারণ আমার জেদ ছিল, আমার ইচ্ছা ছিল, আমি মন থেকে চাইতাম আমার এখানে একটা বাড়ি হোক। আমি খেটেছি, আমি খুব কষ্ট করেছি, আমি এখনো খুব কষ্ট করছি। আমি তোমরা সবসময় হয়তো দেখতে পাও না, টেলিভিশনের পর্দায় কাজ করাটাই একটা কাজ নয়, এটার বাইরেও প্রচুর কাজ হয়। বিং আ কন্টেন্ট ক্রিয়েটর অনেক কাজ থাকে, আমি এতটা ডিটেলিংয়ে যেতে পারবো না। যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা ঠিকঠাক পয়সা ইনকাম করে এখান থেকে, তাদের একটা বেসিক ধারণা আছে এখান থেকে কত টাকা পাওয়া যেতে পারে এবং ঠিকঠাক টাকা পাওয়া যেতে পারে। তো যাদের মনে হয় এটা কখনো টেলিভিশনে কাজ করে না, এ তো কি সবসময় কাজ করে না, কাজ করি আমি, যেটা আমার ভালো লাগে ডেফিনেটলি আমি করি। বাট এখন আমার প্রায়োরিটি সামহাও একটু চেঞ্জ হয়েছে। আমি দেখছি, আমি এক্সপ্লোর করছি যেখান থেকে অনেকটা বেশি টাকা আসে, বিকজ আমার মাথায়, আমার কাঁধে অনেকটা ভার চলে এসছে। আমি শুধুই কোনো একটা প্রফেশনের উপর ডিপেন্ডেন্ট হতে পারছি না আর, এবং আমি মজা পাচ্ছি এটা করতে। আমার কোনো কমপ্লেন নেই যে আমাকে প্রচুর খাটতে হচ্ছে, আমার ইউটিউব ভিডিও বানাতে হচ্ছে, আমার ইনস্টাগ্রাম রিল বানাতে হচ্ছে, আমি খুব মজা পাচ্ছি কাজটা করতে। এই যে আমার প্রত্যেক মাসের ব্র্যাকেটে ঢুকে গেছে আমাকে এত লাখ টাকা ইনকাম করতেই হবে, আমি খুব মজা পাচ্ছি এই দৌড়টা দৌড়াতে। আমার কোনো ফালতু টাইম নেই কোনো ফালতু কাজ করার জন্য, লোকের নামে বিচিং করার জন্য, লোকের কমেন্টস পড়ার জন্য নেই আমার টাইম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা শুরু থেকে শেষ অবধি, মানে আজ অবধি আমার সাথে ছিলে তোমরা। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, এত বড় একটা ভালো খবর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ ছিল। বাট এখন বললাম, আর কেন করিনি সেটাও তোমাদেরকে বললাম, আই হোপ তোমরা বুঝবে। তো ফ্ল্যাট যেদিন পাবো ডেফিনেটলি সেটা নিয়ে আবার একটা ভিডিও বানাবো, হালকা শো করবোই, কেন করবো না ভাই, নিশ্চয়ই করবো। শো অফ না, খুশিটা শেয়ার করে নেবো তোমাদের সকলের সাথে। আর আরো 4টে বাড়ি যেদিন আমার হয়ে যাবে